সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা সমগ্র দ্বিতীয় খণ্ড। জ্ঞানবিকাশ.com-এর পক্ষ থেকে পাঠ করছি আমি আনিকা হাবিব। প্রথম গল্প, হত্যাপুরী। ডুংরুর কথা। ডুংরু পাশেই শিশির ভেজা ঘাসের ওপর বাজনাটা রেখে শুধু গলায় গান ধরল। ওর কান ভালো, তাই দুদিন শুনেই তুলে নিয়েছে গানটা। হনুমান ফটকের বাইরে বসে যে ভিখিরি গানটা গায় সে অবশ্য সঙ্গে সঙ্গে বাজনাও বাজে, তাই ডুংরুর শখ হয়েছিল সেও বাজাবে। এই বাজনাটা সবজিওয়ালা শ্যামগুরুঙের। ডুংরু একবেলার জন্য চেয়ে এনে রেখে দিয়েছে 3 দিন। ছট টেনে সুরবার করা যে এত শক্ত তা কি ও জানতো? ডুংরু গলা ছাড়ল। সামনে ভুট্টা ক্ষেতের ওপরে 2টো মোষ আর কয়েকটা ছাগল ছাড়া কাছে পিঠে আর কেউ নেই। ডুংরুর ঠিক পিছনে খাড়া পাহাড়, তার নিচে একটা বাদাম গাছ, তারই ঠিক সামনে ডুংরুর বসার ঢিবি। ওই যে দূরে ইটের তৈরি টালির ছাতওয়ালা দোতলা বাড়ি, ওটা ডুংরুদের বাড়ি। ভুট্টার ক্ষেতটাও ওদের। উত্তরে কুয়াশার আবছা পাহাড়ের পেছনে 3টে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে যেটা চূড়ো মাছের লেজের মতো দুভাগ হয়ে গেছে, যেটার নাম মাচ্ছা পুছড়ে, সেটা ডগা এখন গোলাপি। প্রথম 2টো লাইন গাইবার পর 3-এর মাথায় যেখানে সুরটা চড়ে সেখানে আসতেই আকাশ ভাঙল। গুড়গুড় শব্দটা শুনেই ডুংরু 1 লাফে 5 হাত পাশে সরে গিয়েছিল, নইলে ওই হাতির মাথার মতো পাথরটা বাজনাটার সঙ্গে সঙ্গে ওকেও থেতলে দিত। ওরে বাব্বা, ওটা কি? বাদাম গাছটা মাথা ফুঁড়ে সেটাকে তছনছ করে এক রাশ ডালপালা খুবলে নিয়ে মাটিতে এসে মুখ থুবড়ে পড়ল। ওটা কি? একটা মানুষ না, একটা বাবু। মাথায় রক্ত, থুতনিতে রক্ত, একটা পা হাঁটুর কাছ থেকে দুমড়ে আছে, যেন খড়ের পুতুল। লোকটা মরে গেছে কি না, ওই যে মাথাটা নড়ল। ডুংরুর ধা করে মনে পড়ে গেল ওদের কথা। ওই পুবের গমের ক্ষেতটা পেরিয়ে রাস্তার ওপারে পাহাড়ের গায়ে ঝর্ণার ধারে তাঁবু ফেলে যে 4 জন আছে, যাদের দাড়ির দিকে অবাক হয়ে চেয়ে থাকে ডুংরু। কারণ ওর নিজের বাপ, খুড়ো, দাদু, মামা, মেশো কারো দাড়ি নেই। যদি কেউ কিছু করতে পারে তো ওরাই পারবে। ওরা চেনে ডুংরুকে। ডুংরু ওদের গান শুনিয়েছে, ক্ষেত থেকে ভুট্টা নিয়ে গিয়ে দিয়েছে। ওরা ডুংরুকে পয়সা দিয়েছে, 1 টাকা, 2 টাকা, একদিন 5 টাকা। ডুংরু দিল ছুট। হাই হাই, কাম জো কাম, হোয়াটসঅ্যাপ। ডুংরু জিভ বার করে মাথা চিতিয়ে চোখ উল্টিয়ে দেখিয়ে দিল। এরা বুঝলো, এ ভাষা সকলেই বোঝে। গো জিপ জিপ গো। এদের জিপের গায়ে রামধনুর রং। এমন গাড়ি ডুংরু দেখেনি কখনো। অনেক গাড়ি সে দেখেছে বড় রাস্তা দিয়ে পোখরার দিকে যেতে। জো, মার্ক, ড্যানিস আর ব্রুস উঠে পড়ল জিপে। ডুংরুকে তুলে নিল সঙ্গে। একটা কিছু হয়েছে, দেখা দরকার। হ্যাঁ, হয়েছেই বটে। জাম্পিং জোহশ্যাফট, সর্বনাশের মাথায় বাড়ি। 4 জনে ঝুঁকে পড়ল লোকটার উপর। মার্ক মিনশোটে ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে চলে এসেছে নেপালে। বেহুশ রক্তাক্ত লোকটাকে ধরাধরি করে ওরা তুলল জিপে। হাসপাতাল কাঠমান্ডুতে, এখান থেকে 33 কিলোমিটার। 1 মানুষের হাতে যে রেখাটাকে বিলিতি মতে হেডলাইন বা বুদ্ধির রেখা বলে, ফেলুদার যে সেটা আশ্চর্য রকমের লম্বা আর স্পষ্ট, সেটা আমি জানি। ফেলুদাকে জিজ্ঞেস করলে বলে ও পামিস্ট্রিতে বিশ্বাস করে না, অথচ পামিস্ট্রির বই আছে ওর কাছে, আর সে বই ওকে আমি পড়তেও দেখেছি। একবার এটাও দেখেছি, ফেলুদা ওর মার্কা মারা এক পেশে হাসিটা হেসে লালমোহন বাবুকে ওর বুদ্ধির রেখাটা দেখাচ্ছেন। লালমোহন বাবু ও বিশ্বে এসব 16 আনা বিশ্বাস করেন, তাই ফেলুদার হেডলাইনের বহর দেখে 2বার চাপা গলায় অ্যামেজিং কথাটা বলেছিলেন, আর মিনিট খানেক পরে কথার ফাঁকে নিজের ডান হাতের মুঠো খুলে চোখ নামিয়ে রেখাগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। হাত দেখে মোটামুটি অতীত ভবিষ্যৎ বলতে আমার ছোট কাকাই পারেন, এমনকি মুখ দেখে ভাগ্য বলে দেবার ক্ষমতাও কারুর কারুর আছে শুনেছি। কিন্তু কোনো লোকের কপালের ঠিক মধ্যিখানে কড়ে আঙুলের ডগা ঠেকিয়ে রেখে চোখ বুজে সেই লোকের ভাগ্য গণনার ক্ষমতা যে কারোর থাকতে পারে, সেটা এই পুরী এসে প্রথম শুনলাম। কলকাতায় লোডশেডিং এ নাজেহাল অবস্থা, তারপর একটানা গরম চলেছে 110 ডিগ্রি। ছাপাখানায় লোডশেডিং এর জন্য রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর নতুন উপন্যাস বৈশাখে বেরোতে পারেনি। ভদ্রলোকের আরো আফসোস এই জন্য যে এটা ওর প্রথম ভৌতিক উপন্যাস। ফেলুদাই ওকে বলেছিল, মোমবাতির আলোয় রহস্য কাহিনীর চেয়ে ভূতের গল্প বেশি জমবে।
সত্যি বলতে কি, ওই পিঠাপুরমের পিশাচ গল্পের আইডিয়াটা ফেলুদাই জটায়ুকে দিয়েছিল, কিন্তু সে বই সময় মতো বেরোলো না দেখে লালমোহন বাবু রীতিমতো খাপ্পা হয়ে এক রোববারের সকালে আমাদের বাড়িতে এসে বললেন, না, এ শহরে আর থাকা চলবে না। আর শুনেছেন তো স্কাইল্যাবের ব্যাপার? স্কাইল্যাব কলকাতায় পড়বে এ খবর কোথাও বেরোয়নি, কিন্তু লালমোহন বাবুর দৃঢ় বিশ্বাস কলকাতার উপর শনি দৃষ্টি পড়েছে, তাই স্কাইল্যাবের একটা বড় অংশ এখানে না পড়ে যায় না। ফেলুদাকে দেখেছি ও প্রায় যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। ওয়েটিং রুমে জায়গা না পেলে প্ল্যাটফর্মে চাদর বিছিয়ে শুয়ে দিব্যি ঘুমিয়ে রাত কাটাতে দেখেছি ওকে কতবার। বালিশও লাগে না, হাত ভাঁজ করে তার উপর মাথা। কিন্তু বাড়িতে বিছানায় শুয়ে ঘন্টাখানেক না পড়লে যার ঘুম আসে না, তার পক্ষে সেই অভ্যাসটা বন্ধ হয়ে গেলে আর কতদিন মাথা ঠিক রাখা যায়? বই পড়া ছেড়ে কিছুদিন তাস নিয়ে হাত সাফাই অভ্যেস করলো, তারপর কিছুদিন মুখে মুখে লিমেরিক বানালো, তার একটা লালমোহন বাবুকে নিয়ে। বুঝে দেখো জটায়ুর কলমের জোর, ঘুরে গেছে রহস্য কাহিনীর মোড়। থোর বড়ি খাড়া, লিখে তারা তারা, এইবারে লিখেছেন খাড়া বড়ি থোর। এটা অবশ্য জটায়ুকে বলা হয়নি, আর এই লিমেরিক লেখাও বেশি দিন চলেনি। ভাবলে মনে হয় শহরে রাত্রিরা বাতি না থাকলে হয়তো খুন রাহাজানি অনেক বাড়বে, কিন্তু দুঃখের বিষয় গত 3 মাসে ফেলুদার কোনো কেস জটেনি, আর ক্রাইমও যা হয়েছে সেগুলোর কিনারা পুলিশেই করেছে। তাই বোধহয় ফেলুদা লালমোহন বাবুর কথা সায় দিয়ে বললেন, সত্যি কল্লোলিনী তিলোত্তমা বড় জ্বালাচ্ছে। শারীরিক অস্বচ্ছন্দটা মেনে নেওয়া যায়, কিন্তু ক্রমাগত কাজের ব্যাঘাত, পড়াশোনার ব্যাঘাত, মশার কামড়ে চিন্তার ব্যাঘাত, এগুলো বরদাস্ত করা কঠিন। উড়িষ্যাতে তো এক্সেস, তাই না? লালমোহন বাবুর এই প্রশ্ন থেকে এলো পুরীর কথা, আর পুরী থেকে এলো সিবেচের কাছে নতুন তৈরি নীলাচল হোটেলের কথা, যার মালিক শ্যামলাল বারিক লালমোহন বাবুর বাড়িওয়ালা সুধাকান্ত বাবুর ক্লাস ফ্রেন্ড। কিন্তু তাহলে কি হবে? সুধাকান্ত বাবু খোঁজ নিয়ে জানালেন জুনের মাঝামাঝিটাকে ঘর পাওয়া যাবে না। তাতে অবশ্যই আমরা পেছপা হইনি। জুনের মধ্যে কলকাতার অবস্থার উন্নতির কোনো আশা নেই। 21শে জুন আমরা পুরী এক্সপ্রেসের দিয়ে রওনা দিলাম। একবার কথা হয়েছিল যে লালমোহন বাবুর অ্যাম্বাসেডরে যাওয়া হবে। শেষে ভদ্রলোক নিজেই এই সময়টা লং জার্নিতে মাঝপথে ঝড়বাদল হলে ফ্যাসাদ হতে পারে মশাই বলে পিছিয়ে গেলেন। গাড়ি যাবে, তবে সেটা ড্রাইভার হরিপদ বাবু নিয়ে যাবেন, আমাদের একদিন পরে পৌঁছবে। পুরী ছাড়াও আরো 2-1টা জায়গা ঘুরে দেখার ইচ্ছে আছে, সেটা নিজেদের গাড়ি থাকলে সুবিধা হবে। ট্রেনের ঘটনার মধ্যে একটাই লেখার মতো, আমাদের 4 বার্থ কামরার একটার আপার বার্থে একজন ভদ্রলোক ছিলেন যিনি সিগারেট খাচ্ছিলেন একটা হোল্ডারে, যেটা ফেলুদা বলল সোনার। যে লাইটারে সিগারেট ধরাচ্ছিলেন সেটা নাকি গোল্ড প্লেটেড, আর তার দাম নাকি 3000 টাকা। যে কেস থেকে সিগারেট বার করলেন সেটা সোনার, চশমা সোনার, শার্টের কাফ লিংসও সোনার, 2 হাত মিলিয়ে 3টি আংটি সোনার, আর ওপর থেকে পা ঝুলিয়ে নিচে নামতে গিয়ে লালমোহন বাবুর কাঁধে বুড়ো আঙ্গুল লাগতে যখন হেসে তিনি সরি বললেন, তখন দেখলাম একটা দাঁত সোনার। পুরী স্টেশনে নেমে কুলির মাথায় জিনিস তোলা ভদ্রলোকটি যখন ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন, তখন লালমোহন বাবু বললেন, ইস, এমন সোনায় মোড়া ভদ্রলোকটির নামটা জিজ্ঞেস করা হলো না। ফেলুদা বলল, সেটা জানার একটা সহজ উপায় ছিল। কামরার বাইরে রিজার্ভেশন চার্ট টাঙানো ছিল হাওড়া থেকেই। ভদ্রলোকের নাম এম.এল. হিঙ্গরানী। 2. নীলাচল হোটেলে একবেলা থেকেই সেটাকে 6 স্টার হোটেল বলে ঘোষণা করলেন লালমোহন বাবু। ফেলুদা বলল, হোটেলে সুইমিং পুল না থাকলে সেটা 5 স্তরের পর্যায়ে ওঠে না, আর 5-এর ওপরে রেটিং নেই। আপনি কি 200 গজ দূরে ওই সমুদ্রটাকে নীলাচলের নিজস্ব সাঁতারের চৌবাচ্চা বলে ধরেছেন? তাহলে অবশ্যই আপনার রেটিংয়ে ভুল নেই। আসলে দুপুরের খাওয়াটা বেশ ভালো হয়েছিল। লালমোহন বাবুকে লোভী বলা চলে না, তবে যে তিনি রসিক খাইয়ে তাতে সন্দেহ নেই। বললেন, কাঁচকলার কোফতা যে এত উপাদেয় হয় তা জানা ছিল না মশাই। এদের কুকিং এর জবাব নেই। তাছাড়া তকতকে বেডরুম, বাথরুম, সাদালাপি ম্যানেজার, ইনস্ট্যান্ট পাখাবাতি, সমুদ্রের নৈকট্য, 6 স্টার বলবো না কেন মশাই? পুরনো হলে কি হবে জানি না, নতুন অবস্থায় হোটেলটা সত্যিই বেশ ভালো। ফেলুদা আর আমি দোতলায় একটা ডাবল রুমে আছি। পাশের ডাবল রুমটা লালমোহন বাবু গড়িয়াহাটার এক কাপড়ের দোকানের মালিকের সঙ্গে শেয়ার করে আছেন। ম্যানেজার শ্যামলাল বারিকের সঙ্গে আলাপ হয়েছে, বলেছেন সন্ধ্যাবেলা একটু ফাঁক পেলেই আমাদের ঘরে আসবেন।
হোটেলের গেট থেকে বেরিয়ে ডান দিকে মিনিট খানেক গেলেই পায়ের তলায় বালি শুরু হয়ে যায়। আমি শেষ পুরী এসেছি যখন আমার বয়স 5 বছর। ফেলুদা বছর দুয়েক আগে রাউরকেল্লা এসেছিল একটা কেসে, তখন উড়িষ্যার অনেক জায়গায় দেখে গেছে। পুরী তো বটেই, কেবল লালমোহন বাবু বললে বিশ্বাস করা কঠিন এই প্রথম নাকি পুরী এলেন। আমরা অবাক ভাব দেখানোয় তিনি বললেন, আরে মশাই, কলকাতার ভেতরেই কত কি আছে, এখনো দেখলুম না, আর পুরী! ভাবতে পারেন, আমাদের বাড়ির 3 মাইলের মধ্যে জৈন টেম্পল। জন্মে অবধির নাম শুনে আসছি, এখনো চোখে দেখিনি। সমুদ্র দেখে লালমোহন বাবু যে কবিতাটা আবৃত্তি করলেন সেটা আমি কখনো শুনিনি। জিজ্ঞাসা করতে বললেন, সেটা বৈকুণ্ঠনাথ মল্লিকের লেখা। তিনি নাকি এথেনিয়াম ইনস্টিটিউশনের বাংলার মাস্টার ছিলেন। লালমোহন বাবু যখন ক্লাস 7-এ পড়ে তখন নাকি এই কবিতাটা আবৃত্তি করে প্রাইজ পেয়েছিলেন। বললেন শেষে দুটো লাইন নাকি পার্টিকুলারলি ভালো। আরেকবার মন দিয়ে শোনো তপেশ, তাহলেই বিউটিটা ধরতে পারবে। অসীমের ডাক শুনি কল্লোল মর্মরে, এক পায়ে খাড়া থাকি একা বালু চরে। ফেলুদা মন্তব্য করল, কবি নিশ্চয়ই এখানে নিজেকে সারসের সঙ্গে আইডেন্টিফাই করেছেন, কারণ এই ঝোড়ো বাতাসে বালির উপরে মানুষের পক্ষে এক পায়ে খাড়া থাকা চারটিখানি কথা নয়। যাই হোক, এবার বলুন তো, বালির উপর ওই ছাপগুলোর কোনো বিশেষ তাৎপর্য আছে কিনা? বালির উপর দিয়ে কেউ হেঁটে গেছে পূব থেকে পশ্চিমে, জুতোর ছাপের সঙ্গে সঙ্গে আরেকটা ছাপ চলেছে, সেটা নিশ্চয়ই লাঠি। লালমোহন বাবু বেশ কিছুক্ষণ ছাপগুলোর দিকে চেয়ে থেকে বললেন, জুতো অ্যান্ড লাঠি সেটা তো বোঝাই যাচ্ছে, তবে বিশেষ তাৎপর্য। তপসে, তোর কি মনে হয়? আমি বললাম, লোকে তো সাধারণত ডান হাতে লাঠি ধরে, এখানে দেখছি ছাপটা বাঁ দিকে। ফেলুদা আমার পিঠে একটা চাপড় মেরে দিল, যার মানে সাবাস। তারপর বলল, ভদ্রলোক ন্যাটা হলে আশ্চর্য হব না। আমরা যেখানটায় এসে দাঁড়িয়েছি সেখানে লোক বলতে 3টা নুলিয়ার বাচ্চা, তার মধ্যে একটা কাকড়া ধরছে আর দুটো ঝিনুক কুড়োচ্ছে। ভিড়টা আরম্ভ হয় আরো এগিয়ে গিয়ে, যেখানে কাছাকাছির মধ্যে বেশ কয়েকটা বাঙালি হোটেল রয়েছে। আমরা আরো এগিয়ে যাব করছি, এমন সময় পেছন থেকে ডাক এলো, মিস্টার গাঙ্গুলি! ঘুরে দেখি জটায়ুর রুমমেট, সেই দোকানের মালিক, গোলগাল হাসি খুশি মিশুকে লোক। আলাপ হতে জানলাম নাম শ্রীনিবাস সোম, দোকানের নাম হেমাঙ্গিনী স্টোর্স। হেমাঙ্গিনী ভদ্রলোকের মায়ের নাম। যাইবেন না? ভদ্রলোক লালমোহন বাবুকে জিজ্ঞেস করলেন। 6টায় টাইম দিছে কিন্তু। লালমোহন বাবু কিছুক্ষণ থেকে মাঝে মাঝে পিছন ফিরে দেখছিলেন। এবার কারণটা বুঝলাম। কিন্তু কিন্তু ভাব করে ফেলুদার দিকে চেয়ে বললেন, আপনি তো বোধহয় নট ইন্টারেস্টেড, তাই আপনাকে জোর করব না। ব্যাপারটা কি? ইনি এক আশ্চর্য গণকের কথা বলছিলেন, কপালে আঙুল রেখে ভাগ্য বলে দেয়। কার কপালে? যার ভাগ্য বলছেন তার, ন্যাচারালি। কপালের লিখন পড়তে পারেন বলছেন? শুনে তো তাই মনে হচ্ছে। ফেলুদা অবশ্যই কপালের লেখা পড়াতে রাজি হলো না, তাও আমরা দুজনে গণৎকারের বাড়ি অবধি গেলাম ওদের সঙ্গে। গণৎকারের বাড়ি বলাটা অবশ্যই ঠিক হলো না, একটা 3তলা বাড়ির 1তলা 2টো ঘর নিয়ে থাকেন ভদ্রলোক। সমুদ্রের ধার দিয়ে সোজা পূব দিকে নুলিয়া বস্তি লক্ষ্য রেখে গিয়ে যেখানে চেনচারদের ভিড় পাতলা হয়ে এসেছে, সেখানে বায়ে বাড়ির চড়াই উঠে 30-40 গজ গেলে বালিতে বসা একটা পোড়ো বাড়ির কিছুটা দূরেই এই 3তলা বাড়িটা। গেটের একদিকে শ্বেত পাথরের ফলকে লেখা সাগরিকা, অন্যদিকে ডিজি সেন। পুরনো ধাঁচের বাড়ি হলো বেশ বাহারের বাড়ি। গেট দিয়ে ঢুকে একটা মাঝারি বাগানও আছে। মালিক থাকেন ওই 3তলার ঘরে, বললেন শ্রীনিবাস সোম। আর 1তলার বারান্দার পেছনে ওই যে দরজা, ওইটা হলো লক্ষণ ভট্টাচার্যের ঘর। গণৎকারের নামটা এই প্রথম শুনলাম। বারান্দায় যে 8-10 জন লোক দাঁড়িয়ে আছে, তারাও যে গণৎকারের কাছেই এসেছে তাতে কোনো সন্দেহ নেই। লালমোহন বাবু জয় গুরু বলে সোম মশাইয়ের সঙ্গে গেট দিয়ে ঢুকে গেলেন। কপাল কি বলছে? ফেলুদা জিজ্ঞেস করলো। লালমোহন বাবু ভীষণ উত্তেজিত ভাবে এইমাত্র ঢুকেছেন আমাদের ঘরে। অবিশ্বাস্য, অলৌকিক, অসামান্য, বললেন ভদ্রলোক। 7:30 হুপিং কফ, 18 আছড়ে পড়ে মালাইচাকি ডিসলোকেশন, প্রথম উপন্যাস স্পেকটাকুলার পপুলারিটি, সামনের বই কটা এডিশন হবে, সব গড়গড় করে বলে দিলেন। স্কাইল্যাব মাথায় পড়বে কিনা বলেছে। ঠাট্টাই করুন আর যাই করুন মশাই, আপনাকে একটিবার ধরে নিয়ে যাবই।
আর মানে বলেছেন আমার বন্ধুভাগ্য ভালো, শুধু তাই নয়, বন্ধুর চেহারার ডেসক্রিপশনও দিলেন। আর বন্ধুর পেশা? বলেছেন বন্ধু মেধাবী, কর্মঠ, অনুসন্ধিৎসু, গভীর পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তি। মিলছে? আর কি চাই? মে আই কামিন? হোটেলের ম্যানেজার শ্যামলাল বারিক ঘরে ঢুকতেই সুগন্ধি জর্দার গন্ধে ঘর ভরে গেল। আসুন। পানের ডিবে খুলে এগিয়ে দিলেন আমাদের দিকে। আমরা ইতস্তত করছি দেখে আশ্বাস দিলেন যে এ পানে জর্দা নেই। ফেলুদা একটা পান মুখে পুরে চারমিনারের প্যাকেটটা পকেট থেকে বার করে বলল, আচ্ছা, এই ডিজিসন ভদ্রলোকটির পুরো নাম কি? দেখেছেন, বলে উঠলেন লালমোহন বাবু, ওর বাড়ি থেকেই ঘুরে এলুম, অথচ ওর পুরো নামটা জেনে এলুম না। দোলগোবিন্দ নয় তো? আমি জানি ভদ্রলোকের পিঠাপুরমের পিশাচ বইতে একটা আতপাগলা চরিত্র আছে যার নাম দোলগোবিন্দ দত্ত রায়। শ্যামলাল বাবু হেসে বললেন, মাপ করবেন মশাই, ওর পুরো নাম আমারও জানা নেই। কেউই জানেন কিনা সন্দেহ, সবাই ডিজিসন বলেই চেনেন। এমনকি ডিজি বাবুও বলতে শুনেছি কাউকে কাউকে। বেশি মেশান টেশান না বুঝি? গোড়ায় তবু এখানে সেখানে দেখা যেত। গত বছর সিকিম না ভুটান কোথায় যেন গিয়েছিলেন, মাস 6 হলো ফিরে একেবারে গুটিয়ে নিয়েছেন নিজেকে। কেন সেটা জানেন? শ্যামলাল বাবু মাথা নাড়লেন। বাড়িটা কি ওরই তৈরি? ফেলুদা জিজ্ঞেস করলো। না, ওর বাপের। বাপের পরিচয় দিলে হয়তো চিনতে পারেন। সেন্ট পারফিউমার্সের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে ব্যবসাতে উঠে গেছে অনেক কাল। এসেন্সেন্স, সেন্সেশনাল এসেন্সেস, ওই সেন তো? ঠিক বলছেন, ওই এসেন্সেলেরই ছেলে। জোর ব্যবসা ছিল বটে। কলকাতায় 3টে বাড়ি, মধুপুরে একটা, পুরীতে একটা। ভদ্রলোক মারা যাবার পর ব্যবসা আর বেশি দিন রেখেনি। 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দেন উইল করে। ডিজিসন বোধহয় ছোট ছেলে, তিনি এই বাড়িটা পান। 2 ছেলের কেউই ব্যবসায় যায়নি। ইনি এককালে চাকরি টাকরি করে থাকতে পারেন, এখন আছেন আর্ট নিয়ে। আর্ট? ফেলুদার হঠাৎ কি যেন মনে পড়েছে। এনারে কি পুঁথির কালেকশন? আমাদের সিধু জ্যাঠার কাছে পুঁথি দেখেছি আমি। 300 বছরের পুরনো 3টে পুঁথি আছে ওর কাছে। ছাপাখানার আগের যুগে বই লেখা হতো তাতে, তাকেই বলা হয় পুঁথি। সবচেয়ে পুরনো কালে একরকম গাছের ছাল সরু লম্বা করে কেটে তাতে হাতে লেখা হতো, যাকে বলতো ভুর্জিপত্র। তারপরে তালপাতা আর কাগজে লেখা হতো। সিধু জ্যাঠা বলে পুঁথি জিনিসটা যে আমাদের আর্টের একটা বড় অঙ্গ, সেটা অনেকেই মনে রাখে না। শ্যামলাল বাবু বললেন, পুঁথি নিয়েই তো আছেন, দেশ বিদেশ থেকে লোক এসে ওর পুঁথি দেখে যায়। ভদ্রলোকের ছেলেপিলে নেই? একটি ছেলে তো মাঝে মাঝে আসতো বউকে নিয়ে, অনেককাল দেখিনি। ভদ্রলোক নিজেই এসেছেন বছর 3 হলো। নিজে থাকেন 3 তলায়, একাই থাকেন, বিপত্নিক। একতলায় কিছুকাল থেকে এক পার্মানেন্ট বাসিন্দা এসে রয়েছেন, ওই এক গণৎকার। দোতলাটা সিজনে ভাড়া দেন। এখন রয়েছে সস্ত্রীক এক রিটায়ার্ড জজ সাহেব। ফেলুদা ফুরিয়ে যাওয়া 4 মিনিটটা অ্যাশট্রেতে ফেলে দিল। আপনার কি আলাপ করার ইচ্ছে? শ্যামলাল বাবু জিজ্ঞেস করলেন। ভারী পিকুলিয়ার লোক কিন্তু, ফস করে কারোর সঙ্গে দেখা করতে চান না। অবশ্যই আপনারা যদি পুঁথিতে ইন্টারেস্ট থাকে তাহলে। ইন্টারেস্ট কেন থাকবে না, কিন্তু সেই সঙ্গে তো কিছুটা জ্ঞানও থাকা চাই। একটু হোমওয়ার্ক না করে এসব লোকের সঙ্গে দেখা করার কোনো মানে হয় না। কোনো চিন্তা নেই, বললেন শ্যামলাল বাবু। জ্যোতিষ কানুনগোর বাড়ি আমাদের এই হোটেলের থেকে 5 মিনিটের হাঁটা পথ। র্যাভেন্স কলেজে প্রফেসর ছিলেন, এখন রিটায়ার করেছেন। জানেন না এমন বিষয় নেই, ওর সঙ্গে দেখা করুন, আপনার হোমওয়ার্ক হয়ে যাবে। 3. ফেলুদা যে সত্যি পরদিন ভোরে উঠে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে তক্ষুনি প্রফেসর কানুনগোর সঙ্গে দেখা করতে চলে যাবে, সেটা আমি ভাবিনি। আমার ইচ্ছা ছিল আজ সমুদ্রে স্নান করব। ও থাকলে একজন সঙ্গী জুটত, কারণ লালমোহন বাবুকে বলাতে উনি আমার কাঁধে হাত রেখে বললেন, দেখো তপেশ, তোমাদের বয়সে রেগুলার 7-8 তো কেটেছি। আমার বাটারফ্লাই স্ট্রোক দেখে লোকে ক্ল্যাপ পর্যন্ত দিয়েছে, কিন্তু হেদো আর বে অফ বেঙ্গল এক জিনিস নয় রে ভাই। আর পুরীর ঢেউ বড় ট্রেচার্স। বোম্বাইয়ের সমুদ্র হলে দ্বিধা করতুম না। সত্যি বলতে কি, আজকের দিনটা স্নানের পক্ষে খুব সুবিধের নয়। সারা রাত টিপটিপ করে বৃষ্টি পড়েছে, এখনো মেঘলা আরো গুমোট হয়ে আছে। তাই শেষ পর্যন্ত ঠিক হলো স্নানটা না হয় ফেলুদার সঙ্গেই করা যাবে, আর শুধু একটু বিচে হেঁটে আসবো।
7টার মধ্যেই চা ডিম রুটি খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। লালমোহন বাবুর কাল রাত থেকে বেশ খুশি খুশি ভাব। মনে হয় লক্ষণ গণৎকারী তার জন্য দায়ী। বিচে এসে দেখি খা খা, এই দিনে এত সকালে কে আর আসবে। দূরে জলে 2-3টে নুলিয়াদের নৌকো দেখা যাচ্ছে, তবে কালকে সেই নুলিয়া বাচ্চাগুলো নেই। তার বদলে কয়েকটা কাক রয়েছে। ঢেউয়ের জল সরে গেলেই তিরিং তিরিং করে এগিয়ে গিয়ে ফেনায় ঠোকর দিয়ে কি যেন খাচ্ছে, আবার ঢেউ এলেই তিরিং তিরিং করে পিছিয়ে আসছে। দুজনে ভিজে বালির উপর দিয়ে হাঁটছি, এমন সময় লালমোহন বাবু বললেন, সি বিচে শুয়ে রোদ পোয়ানোর বাতি গাছের সাহেব মেমদের এটা শুনেছি, কিন্তু মেঘ পোয়ানোর কথা তো শুনিনি। আমি জানি কথাটা কেন বললেন ভদ্রলোক। একজন লোক চিত হয়ে শুয়ে আছে বালির ওপরে, হাত 50 দূরে, বাইরে যেখানে বীজ শেষ হয়ে পার উঠে গেছে সেই দিকটায়। আর একটু বায়ে শুলেই লোকটা একটা ঝোপটার আড়ালে পড়ে যেত। কেমন মনে হচ্ছে না? আমি জবাব না দিয়ে পা চালিয়ে এগিয়ে গেলাম। খটকা লেগেছে আমারও। 10 হাত দূর থেকেও মনে হয় লোকটা ঘুমোচ্ছে, কিন্তু আর একটু এগুতেই বুঝলাম তার চোখ দুটো খোলা আর মাথার কোকড়ানো ঘন চুলের পাশে বালির উপর চাপ বাঁধা রক্ত। পুরো গোফ, ঘন ভুরু, রং বেশ ফর্সা, গায়ে ছাই রঙের সুতির কোট, সাদা প্যান্ট আর নীল স্ট্রাইপড শার্ট। জুতো আছে, মোজা নেই। ডান হাতের কড়ে আঙুলের একটা নীল পাথর বসানো আংটি। হাতের নখ কাটা হয়নি অন্তত 1 মাস। কোটের বুক পকেট ফুলে উঁচু হয়ে আছে, মনে হয় কাগজপত্র আছে। ভীষণ ইচ্ছে হচ্ছিল কাগজগুলো বার করে দেখতে, কারণ পুলিশ তাই করবে, আর তাহলে হয়তো লোকটাকে তাও জানা যাবে। ডোন্ট টাচ, বললেন লালমোহন বাবু। যদিও সেটা বলার কোনো প্রয়োজন ছিল না, ফেলুদার সঙ্গে থেকে এসব আমার জানা আছে। আমরাই তো ফার্স্ট, বললেন লালমোহন বাবু। ভদ্রলোক পকেটে হাত ঢুকিয়ে রেখেছেন যেন কিছুই হয়নি এমন ভাব, কিন্তু গলা স্বরে বোঝা যায় ওর তালু শুকিয়ে গেছে। আমি বললাম, তাই তো মনে হচ্ছে। ভদ্রলোক আবার বিড়বিড় করে বললেন, যাক, তাহলে আমরাই ডিসকভার করলাম। আমি ভাবটা কাটিয়ে নিয়ে বললাম, চলুন, রিপোর্ট করতে হবে। ইয়েস ইয়েস, রিপোর্ট। 5 মিনিটের মধ্যে হোটেলে ফিরে এলাম। এর মধ্যে ফেলুদা হাজির। পাপোশে যখন পা না মুছেই ঢুকলেন এবং ঘরের মেঝেতে 6টাখানেক বালি ছড়ালেন, তখন বেশ বুঝতে পারছি আপনি সবিশেষ উত্তেজিত। কফি হাতে খাটে বসে লালমোহনবাবুকে ফেলুদা উদ্দেশ্য করে বলল। লালমোহনবাবু ঘটনায় রং চড়াতে গিয়ে দেরি করে ফেলবেন বলে আমি 2 কথায় ব্যাপারটা বলে দিলাম। 1 মিনিটের মধ্যে ফেলুদা নিজেই ফোন করে থানায় খবরটা দিয়ে দিল। ওভাবে সংক্ষেপে গুছিয়ে আমিও বলতে পারতাম না, লালমোহনবাবু তো নয়। খুন সম্পর্কে ফেলুদা শুধু একটাই প্রশ্ন করল, লোকটার পাশে কোনো অস্ত্র পড়ে থাকতে দেখেছিলি? পিস্তল টিস্তল? না ফেলুদা, তবে বাঙালি নয় এই বিষয়ে আমি ডেফিনেট। কেন বলছেন? ফেলুদা জিজ্ঞেস করলো। জোড়া ভুরু, ভয়ঙ্কর কনফিডেন্সের সঙ্গে বললেন জটায়ু। বাঙালিদের হয় না, আর ওরকম চোয়ালও নেই। বাজরার রুটি আর গোস্ত খাওয়া চোয়াল, যদ্দূর মনে হয় বুন্দেলখন্দের লোক। ফেলুদা যে ইতিমধ্যে ডিজি সেনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেছে সে কথা এতক্ষণ বলেনি। 1:30টায় টাইম দিয়েছেন ওনার সেক্রেটারি, আর বলেছেন 15 মিনিটের বেশি থাকা চলবে না। আমরা 15 মিনিট হাতে রেখেই বেরিয়ে পড়লাম। এবারে বিচে পৌঁছে দূর থেকেই বুঝলাম যে লাশের পাশে বেশ ভিড়। খবর এতক্ষণে ছড়িয়ে পড়েছে পুরীর সমুদ্র তটে। এভাবে এখানে এর আগে খুন হয়েছে কিনা সন্দেহ। আমি জানতাম যে এখানকার থানার কিছু অফিসারের সঙ্গে রাউরকেল্লার কেসটার সময় ফেলুদার আলাপ হয়েছিল। যিনি ফেলুদাকে দেখে হেসে হাত বাড়িয়ে এগিয়ে দিলেন, তিনি শুনলাম সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। এবার কি ছুটি হোক? মহাপাত্র জিজ্ঞেস করলেন। সেই রকমই তো বাসনা। কে খুন হলো? স্থানীয় লোক নয় বলেই তো মনে হচ্ছে। নাম দেখছি রূপচাঁদ সিং। কিসে পেলেন? ড্রাইভিং লাইসেন্স। কোথাকার? নেপাল। পুরো চশমা পরা একজন বাঙালি ভদ্রলোক পুলিশের ফটোগ্রাফারকে ঠেলে সরিয়ে এগিয়ে এসে বললেন, আমি লোকটাকে দেখেছি। কাল বিকেলে স্বর্ণদ্বার রোডে একটা চায়ের দোকানের বাইরে বসে চা খাচ্ছিল। আমি পান কিনছিলাম পাশের দোকান থেকে। লোকটা আমার কাছ থেকে 1.5 চিনি সিগারেট ধরায়। বললো কিভাবে? ফেলুদা মহাপাত্রকে জিজ্ঞেস করলো। রিভলভার মনেই তো মনে হচ্ছে, তবে ওয়েপন পাওয়া যায়নি। এইটাই দেখতে পারেন, লাইসেন্সের ভেতরে গোজা ছিল। ভদ্রলোক একটা মাঝারি সাইজের ভিজিটিং কার্ড ফেলুদার দিকে এগিয়ে দিলেন।
একদিকে কাঠমান্ডুর একটা দর্জি দোকানের নাম ঠিকানা, অন্যদিকে বেশ কাঁচা হাতে ইংরেজিতে লেখা একে সরকার, 14 মেহের আলী রোড, ক্যালকাটা। বানান ভুলগুলোর কথা না হয় আর নাই বললাম। ফেলুদা কার্ডটা ফেরত দিয়ে বলল, ইন্টারেস্টিং ফ্যাক্টরা যদি বেরোয় তো জানাবেন, আমরা নীলাচল হোটেলে আছি। আমরা লাশ পেছনে ফেলে এগিয়ে গেলাম। কাল যে বাড়িটাকে দেখে আমরা তারিফ না করে পারিনি, আজ মেঘলা দিনে সেটা যেন কেমন মেদা মেরে গেছে। ভেতরে যাবার জন্য আর হাতছানি দিয়ে রাখছে না। গেটের বাইরে একজন লোক দাঁড়িয়ে, বয়স 25-এর বেশি না, দেখলে মনে হয় চাকর। সে আমাদের দিকে এগিয়ে এসে বলল, মিত্রবাবু। ফেলুদা এগিয়ে গেল। আমি মিত্রবাবু। আসুন ভিতরে। বাগানটাকে দুভাগ চিরে একটা নুড়ি ফেলা পথ বারান্দার দিকে চলে গেছে। দেখলাম সেটা আমাদের পথ নয়। 3 তলায় যেতে হলে বাড়ির পা পাশ দিয়ে গলির মধ্য দিয়ে যেতে হয়, কারণ 3 তলার দরজা আর সিঁড়ি বাড়ির পেছন দিকে। গলির মাঝামাঝি এসে লালমোহন বাবু হঠাৎ হিক করে শব্দ করে 3 হাত পিছিয়ে গেছেন। তার কারণ মাটিতে পড়ে থাকা একটা সরু লম্বা সাদা কাগজের ফালি। লালমোহন বাবু সেটাকে সাপ বলে মনে করেছিলেন। সিঁড়ির সামনে গিয়ে চাকর আমাদের ছেড়ে দিল, কারণ ওপর থেকে একটি ভদ্রলোক নেমে এসেছেন। মিস্টার মিত্র, আসুন আমার সঙ্গে। ফেলুদাকে চিনেছেন নাকি? মুখের হাসি তো তাই বলছে। ভদ্রলোকের চোখে মাইনাস পাওয়ারের চশমা, গায়ের চামড়া বলছে বয়স 35-এর বেশি নয়, কিন্তু মাথার চুল এর মধ্যেই বেশ পাতলা হয়ে গেছে। আপনার পরিচয়টা? সিঁড়িতে উঠতে উঠতে ফেলুদা জিজ্ঞেস করলো। আমার নাম নিশীথ বোস, আমি দুর্গাবাবুর সেক্রেটারি। দুর্গাবাবু? ওর নাম তাহলে দুর্গাগতি সেন। এখানে সবাই ডিজি সেনই বলেন। সিঁড়ি দিয়ে উঠে ডাইনে একটা ঘর, বোধহয় সেটাতেই সেক্রেটারি থাকেন, কারণ একটা তক্তপোষের পাশে একটা ছোট টেবিলের ওপর একটা টাইপরাইটার চোখে পড়ল। বায়ে একটা প্যাসেজের দুদিকে 2টো ঘর, শেষ মাথায় ছাদ। সেই ছাদেই আমাদের যেতে হলো। মাঝারি ছাদ, একপাশে একটা কাচের ঘরে কিছু অর্কিড। ছাদের মাঝখানে বেতের চেয়ারে বসে আছেন একজন বছর 60-এর ভদ্রলোক। লালমোহনবাবু পরে যে বলেছিলেন ব্যক্তিত্ব উইথ এ ক্যাপিটাল বি, সেটা খুব ভুল বলেননি। টকটকের রং, ভাসা ভাসা চোখ, কাঁচা পাকা মেলানো ফ্রেঞ্চ কাট দাড়ি আর মুগুর ভাজা চওড়া কাঁধ। চেয়ারে বসে নমস্কার করছেন দেখে প্রথমে একটু কেমন কেমন লাগছিল, তারপর কারণটা বুঝলাম। নীল প্যান্টের তলা দিয়ে ভদ্রলোকের বাঁ পায়ের যেটুকু দেখা যাচ্ছে সবটুকুই ব্যান্ডেজে ঢাকা। আমাদের জন্য আরো 3টে চেয়ার বার করে রাখা হয়েছে। আমরা বসলে পর ফেলুদা বলল, আপনি যে আমাদের সময় দিয়েছেন তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনি পুরনো পুঁথি সংগ্রহ করেন শুনে আসার লোভ সামলাতে পারলাম না। ওটা আমার অনেক দিনের শখ। আমাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে আকাশের দিকে চেয়ে কথাটা বললেন ভদ্রলোক, চেহারার সঙ্গে মানানসই গলার স্বর। ফেলুদা বললেন, আমার এক জ্যাঠামশাই আছে, নাম সিদ্ধেশ্বর বোস। তার 3টে পুঁথি আছে। আপনি বোধহয় একবার সেগুলো দেখতে গিয়েছিলেন। কি পুঁথি? 3টেই বাংলা, 2টো অন্নদামঙ্গল আর একটা গোরক্ষ বিজয়। তা গিয়ে থাকতে পারি, পুঁথির পেছনে ঘুরেছি অনেক। আপনার কি সব বাংলা পুঁথি? অন্য ভাষাও আছে, যেটা বেস্ট সেটা সংস্কৃত। কবেকার পুঁথি? 12th সেঞ্চুরি। আমি মনে মনে বললাম, জিনিসটা যদি আমাদের দেখার ইচ্ছে থাকেও বলে কোনো লাভ হবে না। ভদ্রলোকের মর্জি হলে দেখাবেন, না তো নয়। লোকনাথ! বুঝলাম চাকরের নাম লোকনাথ, কিন্তু তাকে হঠাৎ ডাকা কেন? চাকরের বদলে মুহূর্তের মধ্যে চলে এলেন নিশীথবাবু। পর্দার বাইরেই দাঁড়িয়েছিলেন। কি? লোকনাথ নেই স্যার, বেরিয়েছে। কিছু বলবেন কি? মিস্টার সেন ডান হাতটা বাড়িয়ে দিলেন। নিশীথবাবু সেটা ধরে ভদ্রলোকের চেয়ার থেকে উঠতে সাহায্য করলেন। আসুন। ভদ্রলোকের পেছন পেছন আমরা ছাদ থেকে প্যাসেজ থেকে শোবার ঘরে গিয়ে ঢুকলাম। বেশ বড় একটা ঘর। বায়ে একটা প্রকাণ্ড খাট, যাকে ইংরেজিতে বলে 4 পোস্টার। খাটের পাশেই একটা কাশ্মীরি টেবিলে একটা ল্যাম্প, 2টো ওষুধের শিশি আর একটা কাচের গ্লাস। ডাইনে একটা মাঝারি সাইজের রোলটপ ডেস্ক, একটা চেয়ার আর দেয়ালে লাগানো পাশাপাশি 2টো গোদরেজের আলমারি। খোলো। হুকুমটা হলো সেক্রেটারিকে। নিশীথবাবু খাটের উপর রাখা বালিশের তলা হাত ছুঁয়ে একটা চাবির গোছা বার করে ডেস্কের ঠিক পাশের আলমারিটা খুললেন। ভেতরে 4টে শেলফ, প্রত্যেকটাতে পাশাপাশি থরে থরে সাজানো শালুতে মোড়া লম্বা লম্বা প্যাকেট।
সব মিলিয়ে আন্দাজ 40-45টা। এতেও আছে কিছু। অন্য আলমারিটা দেখিয়ে বললেন দুর্গাগতি সেন। তবে আসলটা বেরোলো শেলফ থেকে নয়, নিচের দিকের একটা দেরাজ থেকে। লক্ষ্য করলাম তার নিচে আরেকটা পুঁথি রয়েছে। নিশীথবাবু হুকুম পেয়ে শালুর উপরে ফিতের বাঁধনটা খুলে ফেললেন। ভেতর থেকে বেরিয়ে এলো দুদিকে কাঠের পাটার মধ্যিখানে স্যান্ডউইচ করা দ্বাদশ শতাব্দীর সংস্কৃত পুঁথি। অষ্টাদশ সহস্রিকা প্রজ্ঞাপারমিতা, বললেন দুর্গাগতি সেন। অন্যটা কল্পসূত্র। কাঠের পাটার উপরে আশ্চর্য সুন্দর রঙিন ছবি। এতদিনের পুরনো হওয়া সত্ত্বেও রঙের জৌলুস কমেনি। পুঁথিটা কাগজের নয়, তালপাতার। হাতের লেখা যে এত পরিপাটি আর এত সুন্দর হতে পারে তা আমার ধারণাই ছিল না। লালমোহন বাবু চাপা গলায় মন্তব্য করলেন, ধন্যী ছেলের অধ্যাবসায়। ফেলুদা বলল, এটা কোথায় পেলেন জানতে পারি? ধর্মশালা, বললেন ভদ্রলোক। তার মানে কি এ জিনিস তিব্বত থেকে দালাই লামার সঙ্গে এসেছিল? হ্যাঁ। ভদ্রলোক পুঁথিটা ফেলুদার হাত থেকে নিয়ে নিশীথবাবুকে দিয়ে দিলেন। সেটা আবার ফিতে বাঁধা অবস্থায় যেখানে ছিল সেখানে চলে গেল। আপনি কি আপনার জ্যাঠার হয়ে সুপারিশ করতে এসেছেন? প্রশ্নটা শুনে বেশ হকচকিয়ে গিয়েছিলাম, কিন্তু ফেলুদা নানান বেয়ারা প্রশ্নের সামনে পড়েও নিজেকে দিব্যি ঠান্ডা রাখতে পারে। বলল, আগে না, আমি এসব জিনিস নিয়ে ব্যবসা করি না, বললেন মিস্টার সেন। কেউ যদি দেখতে চায় তো দেখাতে পারি, এই পর্যন্ত। আমার জ্যাঠার সামর্থ্য নেই এই জিনিস কেনার, হেসে বলল ফেলুদা। অবশ্য আমার ধারণাও নেই এর কত দাম হতে পারে। অমূল্য। কিন্তু এসবও তো দেশের বাইরে চলে যাচ্ছে। চামার, যারা বিক্রি করে তারা চামার। আপনার ছেলের এসবে ইন্টারেস্ট নেই? দুর্গাগতি বাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন প্রশ্নটা শুনে। খাটের পাশে টেবিলটার দিকে চেয়ে কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, ছেলেকে আমি চিনি না স্যার। ইনি একজন বিখ্যাত গোয়েন্দা স্যার। নিশীথবাবু হঠাৎ এই সময় এই কথাটা কেন বললেন বুঝলাম না। দুর্গাগতি বাবু একবার ফেলুদার মুখের দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বললেন, তাতে ভয়ের কি? আমি কি খুন করেছি? শ্যামলাল বাবু ঠিকই বলেছিলেন। ভদ্রলোকের হাবভাব, কথাবার্তা সত্যিই পিকুলিয়ার। অবশ্য এর পরের কথাটা আরো তাজ্জব, প্রায় একেবারে হেয়ালির মতো। যা হারিয়েছে তা ফিরিয়ে আনা গোয়েন্দার কম্য নয়। যেই পারে সেই করছে চেষ্টা। বন্ধ দরজা খুলছে একে একে। গোয়েন্দার কিছু করার নেই। 15 মিনিট হয়ে গেছে, তাই ফেলুদা দরজার দিকে ফিরল। নিশীথবাবু যেন একটু ব্যস্ত হয়ে বললেন, আসুন। আমরা পুঁথির মালিককে ধন্যবাদ জানিয়ে নিচে রওনা দিলাম। ভদ্রলোকের পায়ে কি ব্যাপার? ফেলুদা নিচে নামতে নামতে প্রশ্ন করল। ওকে গাউটে ধরেছে, গেটে বাত, বললেন নিশীথবাবু। খুব শক্ত সমর্থ লোক ছিলেন আগে, এই তো মাস 3 হলো কাহিল হয়ে পড়েছেন। যে ওষুধগুলো দেখলাম সেগুলো কি গাউটের? আগে হ্যাঁ, কেবল একটা ঘুমের ওষুধ, লক্ষণবাবুর দেওয়া। গলৎকার লক্ষণ ভট্টাচার্যি? প্রশ্ন করলেন লালমোহন বাবু। আগে হ্যাঁ, উনি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ দুটোই বেশ ভালো জানেন, বেশ কোয়ালিফাইড লোক, অনেক কিছু জানেন বটে। কর্তার সঙ্গে মাঝে মধ্যে পুঁথি নিয়েও কথাবার্তা বলতে শুনেছি। আশ্চর্য লোক, বললেন জটায়ু। ফেলুদার ভুরুটা যে কেন কুচকে রয়েছে সেটা বুঝতে পারলাম না। 4. লালমোহন বাবুর ইচ্ছে ছিল লক্ষণ ভট্টাচার্যের সঙ্গে ফেলুদার আলাপ করিয়ে দেবেন, কিন্তু সেটা আর হলো না, কারণ গণৎকারের দরজায় তালা। আমরা সাগরিকা থেকে বেরিয়ে হোটেল মুখো হলাম। সমুদ্রের ধারে ভিড় হয়ে গেছে এই 15 মিনিটের মধ্যেই, কারণ মেঘ পাতলা হয়ে গিয়ে সূর্যটা উকি মারবো করছে। ডাইনো রেলওয়ে হোটেলটা দেখা যাচ্ছে। ফেলুদা বলল, এই ভিড়ের বেশিরভাগ লোকই নাকি ওই হোটেলের। আমরা ভিড় ছাড়িয়ে কয়েক পা যেতেই পেছন থেকে অচেনা গলায় ডাক এলো, মিস্টার মিত্তির। অন্যদের থেকে একটু আলগা হয়ে এক পাশে দাঁড়িয়ে একজন লম্বা ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে হাসছেন। বোঝা যাচ্ছে ইনি বেশ কয়েকদিন সমুদ্র তটে ঘোরাফেরা করেছেন, কারণ সানগ্লাসটা খুলতেই চোখ থেকে কান অবধি একটা ফিকে লাইন দেখা গেল, যেখানে চশমার দাড়িটা চামড়ায় রোদ লাগতে দেয়নি। ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। প্রায় ফেলুদার মতোই লম্বা, সুপুরুষ বলা চলে। কালো চাপদাড়ি আর গোফটা বেশ হিসেব করে ছাটা। কালো ট্রাউজারের ওপর চিজ ক্লথের শার্টটা হাওয়ায় সেটে আছে শরীরের সঙ্গে। আপনার নাম শুনেছি, বললেন ভদ্রলোক। এসে ব্যস্ত হয়ে পড়েছেন নাকি? কেন বলুন তো?
একটা খুন হয়েছে শুনলাম যে, তাই ভাবলাম আপনি আবার জড়িয়ে পড়লেন কিনা। ফেলুদা হেসে বলল, খুন হলে জড়িয়ে পড়তে ইচ্ছে হয় ঠিকই, কিন্তু না কেউ না দেখলে আর কি করে যাই বলুন। আপনি তো নীলাচলে উঠেছেন? আগে হ্যাঁ। হোটেলে ফিরছেন? হ্যাঁ। ইয়ে, ভদ্রলোক কি যেন বলতে গিয়ে ইতস্তত করছেন। ফেলুদা বলল, আপনাকে বুঝি আংটি সামলাতে হচ্ছে? এটা আমি আগেই লক্ষ্য করেছি। ভদ্রলোকের ডান হাতের তেলোয় 3টি সোনার আংটি নিয়ে রয়েছেন, যার ফলে বেশ বোকা বোকা দেখাচ্ছে। আর বলবেন না, বললেন ভদ্রলোক। আমাদের হোটেলের এক বাসিন্দা, কালই আলাপ হয়েছে, জলে নামবেন। তা বললেন এগুলো নাকি আঙুল থেকে খুলে আসে। বলুন তো কি ঝক্কি। আন্টির মালিক যে কে সে আর বলতে হবে না। ওই যে নুলিয়ার হাত ধরে ছপ করে এগিয়ে আসছেন, সোনায় মোড়া মিস্টার হিঙ্গরানি। ফেলুদাকে দেখে ভদ্রলোক গুড মর্নিং বলে একটা হাত দিলেন, তারপর আরো এগিয়ে এসে থ্যাংক ইউ বলে আংটিগুলো ফেরত নিয়ে আঙ্গুলে পরে জানিয়ে দিলেন যে গোয়া, ওয়াইকিকি, মায়ামি, আকাপুলকো, নিস ইত্যাদি অনেক জায়গায় সমুদ্র তটের অভিজ্ঞতা আছে তার, কিন্তু পুরীর মতো বিচ নাকি কোথাও নেই। নতুন ভদ্রলোকটি এবার হিঙ্গরানির কাছে বিদায় নিয়ে আমাদের সঙ্গ নিলেন। ফেলুদা বলল, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আমার নাম বললে হয়তো চিনবেন না, একটা বিশেষ লাইনে আমার কিছু কন্ট্রিবিউশন আছে, তবে সেটা সকলের জানার কথা নয়। আমার নাম বিলাস মজুমদার। ফেলুদা ভ্রু কুঁচকে ভদ্রলোকের দিকে চাইল। আপনার কি পাহাড় টাহাড়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে? ভদ্রলোক অবাক। বাবা, আপনার জ্ঞানের পরিধি দেখছি। না না, বিলাসবাবুর কথা ফেলুদা শেষ করতে দিল না। তেমন কিছু নয়, গত মাসখানেকের মধ্যে কোথায় যেন বিলাস মজুমদার নামটা দেখেছি, বোধহয় কোনো পত্রিকা বা খবরের কাগজে। তাতে মনে হচ্ছিল মাউন্টেনিয়ারিং বা ওই জাতীয় কোনো কিছুর উল্লেখ ছিল। ঠিকই দেখেছেন, আমি মাউন্টেনিয়ারিং শিখেছিলাম দার্জিলিং এর ইনস্টিটিউটে। আমার আসল কাজ হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। একটা জাপানি দলের সঙ্গে স্নো লেপার্ডের ছবি তুলতে যাবার কথা ছিল। জানেন বোধহয় হিমালয়ের হাই অল্টিটিউডে স্নো লেপার্ডের আস্তানা দেখেছে অনেকেই, কিন্তু আজ পর্যন্ত কোনো ছবি তোলা সম্ভব হয়নি জানোয়ারটা। পথে আর কোনো কথা হলো না। লালমোহন বাবু বারবার সপ্রশংস দৃষ্টিতে ভদ্রলোকের দিকে দেখছেন, সেটাও লক্ষ্য করেছি। হোটেলে ফিরে এসে ফেলুদা চায়ের অর্ডার দিল। ভদ্রলোক চেয়ারে বসেই প্রথমে পকেট থেকে একটা ছবি বার করে আমাদের দিকে এগিয়ে দিলেন। দেখুন তো একে চেনেন কিনা। পোস্টকার্ড সাইজের ছবি। মাটিতে উবু হয়ে বসা, চ্যাপ্টা টুপি পরা একটা লোক একটা অদ্ভুত জানোয়ারকে জাপটে ধরে আছে, আর 8-10 জন লোক সেই জানোয়ারটাকে দেখছে। মিস্টার মজুমদার যে লোকটির দিকে আঙুল দেখাচ্ছেন তাকে আমরা চিনি। এর কাছ থেকেই তো আসছি আমরা, বলল ফেলুদা, যদিও চিনতে একটু সময় লাগে, কারণ ভদ্রলোক দাঁড়িয়ে রেখেছেন। মিস্টার মজুমদার ছবিটা ফেরত নিয়ে বললেন, এইটাই জানা দরকার ছিল। বাড়ির গেটে ডিজি সেন নাম দেখলাম, কিন্তু তিনি এই ছবি ডিজি সেন কিনা সেই বিষয়ে শিওর হতে পারছিলাম না। জানোয়ারটি প্যাঙ্গোলিন বলে মনে হচ্ছে, বলল ফেলুদা। ঠিক তো, ওই প্যাঙ্গোলিন নামটা কিছুতেই মনে পড়ছিল না। একরকম পিপিলিকা ভুক, বাট দেখে মনে হয় গায়ে বর্ম পড়ে রয়েছে। বিলাসবাবু বললেন, প্যাঙ্গোলিনই বটে, নেপালে পাওয়া যায়, কাঠমান্ডুর এক হোটেলের বাইরে তোলা। ডিজিসন ছিলেন তখন ওই হোটেলে, আমিও ছিলাম। কবেকার ঘটনা এটা? গত অক্টোবরে। আমি গেছি সেই জাপানি টিম আসবে বলে। জাপানের কাগজেও আমার তোলা ছবি টবি বেরিয়েছে। জাপানি দলটা আমার সঙ্গে যোগাযোগ করে। স্বভাবতই আমি খুব উৎসাহিত হয়ে পড়ি, কিন্তু শেষ অবধি আর যাওয়া হয়নি। কেন কেন? ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন জটায়ু। বুঝলাম, লেপার্ড টেপার্ড শুনে ভদ্রলোক একটা রোমাঞ্চের গন্ধ পেয়েছেন। কপাল, বললেন মিস্টার মজুমদার। একটা অ্যাক্সিডেন্টে জখম হয়ে হাসপাতালে পড়েছিলাম 3 মাস। আপনার বাপা কি জখম পা? হঠাৎ প্রশ্ন করলো ফেলুদা। কেন বলুন তো? বাপার শিনবনটা ভেঙেছিল বটে, কিন্তু আমার হাঁটা দেখলে কি তা বোঝা যায়? তা যায় না। কালকে একটা পায়ের ছাপ দেখেছিলাম বালিতে, জুতো পরা পা, সঙ্গে সঙ্গে বা পাশে লাঠির ছাপ। ভাবলাম হয় নাটা না হয় বা পায়ের জখম। তা আপনি লাঠি ব্যবহার করেন না দেখছি। মাঝে মধ্যে করি, বললেন বিলাস মজুমদার, কারণ বালিতে হাঁটতে কষ্ট হয়, কিন্তু 39 বছর বয়সে হাতে লাঠি ধরতে ইচ্ছে করে না।
তাহলে অন্য কেউ হবে। অবশ্যই শিনবন ভাঙাই একমাত্র ইনজুরি নয়, পাহাড়ের গা দিয়ে 500 ফুট গড়িয়ে পড়েছিলাম। একটা গাছের ওপরে পড়ি, তাই জখমটা তবু কম হয়। এক চাষার ছেলে কয়েকজন হিপিকে খবর দেয়, তারাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। শিনবন ছাড়া 7টা পাজরার হাড় আর কলার বোন ভেঙেছিল, থুতনি থেতলে গিয়েছিল, দাড়ি রেখেছি ক্ষতচিহ্ন ঢাকবার জন্য। 2 দিন পরে জ্ঞান হয়, স্মৃতিশক্তি তছনছ হয়ে গিয়েছিল। ডায়েরি থেকে নাম ঠিকানা বার করে তারা কলকাতার বাড়িতে খবর দেয়। এক ভাইপো চলে আসে, তাকে চিনতে পারিনি। হাসপাতালে থাকতেও যদিটা কিছুটা স্মৃতিটা ফিরে এসেছিল, চিকিৎসার ফলে আরো খানিকটা ইমপ্রুভ করেছে, কিন্তু অ্যাক্সিডেন্টের ঠিক আগের ঘটনা এখনো মনে করতে পারিনি। যেমন ডিজিসন বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, সেটা আমার ডায়েরিতে পাচ্ছি, কিন্তু তার চেহারাটা মনে পড়েছে মাত্র 2 দিন আগে। ডিজিসন কেন কাঠমান্ডু গিয়েছিল সেটা মনে পড়েছে? ফেলুদা জিজ্ঞেস করলেন, কোনো পুঁথি সংক্রান্ত ব্যাপার কি? পুঁতি? একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক, যা দিয়ে মালা গাঁথে? আরে না, ফেলুদা হেসে বললেন, পুঁথি বা পুঁথি, পুস্তিকা, হাতে লেখা প্রাচীন বই। ভদ্রলোকের খুব ভালো কালেকশন আছে পুঁথির। ও, তাই বলুন। ভদ্রলোক চুপ করে কি যেন ভাবলেন, তারপর বললেন, কিরকম দেখতে হয় বলুন তো এই পুঁথি? সরু, লম্বা, চ্যাপ্টা, বলল ফেলুদা। ধরুন স্টেট এক্সপ্রেসের একটা কার্টুনের সাইজ। তার চেয়ে একটু বড়ও হতে পারে, একটু ছোটও হতে পারে, সাধারণত শালুতে মোড়া থাকে। ভদ্রলোক আবার কিছুক্ষণ চুপ, এক দৃষ্টে চেয়ে আছেন টেবিল ল্যাম্পটার দিকে, আর আমরা চেয়ে আছি ভদ্রলোকের দিকে। বেশ মিনিট খানেক পরে বিলাস মজুমদার বললেন, তাহলে বলি শুনুন। কাঠমান্ডুতে যে হোটেলে ছিলাম, বিক্রম হোটেল, সেখানে ভারী এক অদ্ভুত ব্যাপার ছিল। 2-একটা ঘর ছিল যার চাবি অন্য ঘরে লেগে যেত, যেটা হোটেলে কখনোই হবার কথা নয়। একদিন আমি আমার ঘরের চাবি নিয়ে ভুল করে আমার পাশের ঘরে দরজা লাগিয়ে ঘোরাতেই দরজা খুলে গেল। সেটা ছিল ডিজি সেনের ঘর। প্রথমে ঠিক ধরতে পারিনি, ভাবছি আমার ঘরে এরা কারা, ঢুকলো কি করে। আসল ব্যাপারটা বুঝতেই ভেরি সরি বলে বেরিয়ে আসি, কিন্তু ততক্ষণে আমি একটা ঘটনা দেখে ফেলেছি। খাটে বসে আছেন মিস্টার সেন, আর তার চেয়ারে 2টি অচেনা লোক। তাদের একজন একটা কার্ডবোর্ডের বাক্স থেকে একটি প্যাকেট বার করছে। যদুর মনে পড়ে প্যাকেটটা লাল ছিল, তবে কি কাগজ না কাপড় সেটা মনে নেই। তারপর? ফেলুদা প্রশ্ন করলো। তারপর ব্ল্যাঙ্ক, অনেক চেষ্টা করেও মনে করতে পারিনি। এরপরের মেমোরি হচ্ছে হাসপাতালে জ্ঞান হওয়া। লালমোহন বাবু হঠাৎ ভীষণ ব্যস্ত হয়ে উঠলেন। আরে মশাই, এমন ভালো গণৎকার রয়েছে এই পুরীতে, আপনি তার কাছে যান না একবারটি। যা ভুলে গেছেন সব ডিটেলে বলে দেবেন। কার কথা বলছেন? ওই লক্ষণ ভট্টাচার্য দ্য গ্রেট, ওই যে ডিজিসনের বাড়িরই একতলার ভাড়াটে। যদি দ্বিধা হয় তো বলুন, আমি অ্যাপয়েন্টমেন্ট করে আমি আপনাকে নিয়ে যাব। আপনি একটিবার ট্রায়াল দিয়ে দেখুন। বলছেন? যেন ভদ্রলোকের আইডিয়াটা ভালোই লেগেছে। 100 বার, বললেন লালমোহন বাবু। আপনার কপালে ওই আঁচিলটার উপর আঙুল রেখে সব গড়গড় করে বলে দেবেন। এটা এতক্ষণ বলা হয়নি, বিলাসবাবুর কপালে ঠিক মাঝখানে একটা আঁচিল। হঠাৎ দেখলে মনে হবে ভদ্রলোক বুঝি টিপ পড়েছেন। ভদ্রলোক কি ভিজিটার অ্যালাউ করেন? ফেলুদা প্রশ্ন করল। ওয়াই নট, বললেন লালমোহন বাবু। আপনি আর তপেশ যাবেন তো? সে আমি ওকে বলে রাখবো, কোনো চিন্তা নেই। ঠিক হলো, আজ সন্ধ্যা 6টায় অ্যাপয়েন্টমেন্ট করা হবে। ভদ্রলোকের ফি 5 টাকা। 75 শুনে বিলাসবাবু হেসেই ফেলেছিলেন, কিন্তু ফেলুদা হিসাব করে দেখিয়ে দিল 10 জন খদ্দের হলেও ভদ্রলোকের মাসিক আয় হয়ে যায় প্রায় 2000 টাকা। আমি বেশ বুঝতে পারছিলাম যে নিজের ভাগ্য গণনা করাবার ইচ্ছা না থাকলেও বিলাস মজুমদারের স্মৃতি উদ্ধার হয় কিনা তা দেখার জন্য ফেলুদার যথেষ্ট কৌতূহল রয়েছে। 5, আজ ঠিকই করে রেখেছিলাম যে বিকেলে একটু মন্দিরের দিকটা যাব। মন্দিরের চেয়েও রথটা দেখার ইচ্ছে ছিল বেশি। ফেলুদার কাছে শুনলাম যে এই বিশাল রথ নাকি প্রতিবারই রথযাত্রার পর ভেঙে ফেলা হয়, আর তার কাঠ দিয়ে খেলনা তৈরি করে বাজারে বিক্রি করা হয়। পরের বছর আবার ঠিক একই রকম নতুন রথ তৈরি হয়। যাবার পথে ফেলুদাকে কেন যেন অন্যমনস্ক মনে হচ্ছিল। হয়তো এই 2 দিনের নতুন আলাপিদের সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে সেগুলোই ওর মাথায় ঘুরছিল। একটা কথা ওকে না বলতে পারলাম না। আচ্ছা ফেলুদা, নেপালটা কিরকম বারবার এসে পড়ছে তাই না? যে লোকটা খুন হলো সে নেপালের লোক। বিলাসবাবু কাঠমান্ডু গিয়েছিলেন, দুর্গাগতি বাবুও ঠিক সেই সময় কাঠমান্ডুতে ছিলেন। তুই কি এতে কোনো তাৎপর্য খুঁজে পেলি?
না, তবে সমপাত মানে জানিস? না তো। সমপাত হলো ইংরেজিতে যাকে বলে কোইন্সিডেন্স। যতক্ষণ না আরো এভিডেন্স পাওয়া যাচ্ছে ততক্ষণ কাঠমান্ডুর ব্যাপারটা একটা কোইন্সিডেন্স বলে ধরতে হবে, বুঝলি? বুঝেছি। পুরীর বিখ্যাত রথ দেখে মন্দিরের সামনে বিশাল চওড়া রাস্তার এক পাশে দোকানগুলোয় ঘুরে ঘুরে পাথরের তৈরি খুদে খুদে মূর্তি, কোনারকের চাকা এইসব দেখছি, এমন সময় সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্রের আবির্ভাব। হঠাৎ চিনতে পারিনি, কারণ এই ফাঁকে কখন জানি চুল ছেটে এসেছেন। আমাদের এক দূরসম্পর্কে কাকা আছেন যিনি হেয়ার কাটিং সেলুন চেয়ারে বসলে ঘুমিয়ে পড়েন, ফলে নাপিত বেহিসেবি কিছু করলেও টের পান না। ঘুম ভাঙার পর অবশ্য প্রতিবারই কুরুক্ষেত্র বেঁধে যায়। মহাপাত্রকে দেখে মনে হলো এনারও সে বাতিক আছে। ফেলুদা ভদ্রলোককে দেখে জিজ্ঞেস করলো, তদন্ত এগোলো? মেহের আলী রোডের মিস্টার সরকার কি বলেন? ইনফরমেশন এসেছে আজ 8টায়, বললেন মহাপাত্র। 14 নম্বর মেহের আলী রোড হলো একটা ফ্ল্যাট বাড়ি, সব শুদ্ধ 8টা ফ্ল্যাট। সরকার থাকেন 3 নম্বরে। দিন 7 হলো ওর ঘর তালা বন্ধ, প্রায়ই নাকি বাইরে যান। এবার কোথায় গেছেন জানতে পারলেন? পুরী। বটে, কে বলল? 4 নম্বরের বাসিন্দা, তাকে নাকি বলেছে চেঞ্জে যাচ্ছে। চেহারা কেমন জানতে পারলেন? লম্বা, মাঝারি রং, দাড়ি গোঁফ নেই, বয়স 35 থেকে 40। অবশ্য এ ধরনের বর্ণনার কোনো মূল্য নেই। পেশা? বলে ট্রাভেলিং সেলসম্যান। কি সেল করে তা কেউ জানে না। বছরখানেক হলো ওই ফ্ল্যাটে এসেছে। আর রূপচাঁদ সিং? সেখানে এসেছে গতকাল সকালে। বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে ছিল, ভাড়া চুকোয়নি। কাল রাত্রে নাকি একটা ফোন করতে চেয়েছিল হোটেল থেকে, ফোন খারাপ ছিল। শেষে একটা ডাক্তারি দোকান থেকে কাজ সারে। কম্পাউন্ডার পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু খদ্দের ছিল বলে কি কথা হয়েছে তা শোনেনি। 11টা নাগাদ হোটেল থেকে বেরোয়, আর ফেরেনি। ঘরে একটা সুটকেস পাওয়া গেছে, তাতে জামা কাপড় রয়েছে কিছু। 2টো টেরিলিনের শার্ট দেখে মনে হয় লোকটা বেশ শৌখিন ছিল। সেটা কিছু আশ্চর্য না, বলল ফেলুদা। আজকাল ড্রাইভারের মাইনে আপিসের কেরানির চেয়েও অনেক বেশি। কথাই ছিল রেলওয়ে হোটেল থেকে বিলাসবাবুকে আমরা তুলে নেব। 6:15 আমরা হোটেলে গিয়ে হাজির হলাম। ব্রিটিশ আমলের হোটেল। এখন রং ফেরানো হলো, চেহারা পুরনো যুগের ছাপটা রয়ে গেছে। সামনে বাগান, সেখানে রঙিন ছাতার তলায় বেতের চেয়ারে বসে হোটেলের বাসিন্দারা চা খাচ্ছে। তারই একটা থেকে উঠে পাশের চেয়ারে বসা দুজন সাহেবকে এক্সকিউজ মি বলে বিলাসবাবু আমাদের দিকে এগিয়ে এলেন। চলুন, কপালে কি আছে দেখা যাক। আজ লালমোহন বাবু আমাদের গাইড, তাই তার হাবভাব একেবারে পাল্টে গেছে। দিব্যি গটগটিয়ে সাগরিকার গেট দিয়ে ঢুকে বাগানের মধ্যিখানে নুড়ি ফেলা পথ দিয়ে শটান গিয়ে বারান্দায় উঠে কাউকে না দেখে একটু থতমত খেয়ে আবার তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে সাহেবী মেজাজে কই হ্যাঁ বলতে বাদিকে একটা দরজা খুলে গেল। স্বাগতম। বুঝলাম ইনিই লক্ষণ ভট্টাচার্য। পরনে সিল্কের লুঙ্গি আর চিকনের কাজ করা সাদা আদ্দির পাঞ্জাবি। মাঝারি হাইটের চেহারার বিশেষত্ব হলো সরু গোফটা, যেটা ঠোঁটের দুপাশ দিয়ে প্রায় 1.5 ইঞ্চি নেমে এসেছে নিচের দিকে। লালমোহনবাবু আলাপ করাতে যাচ্ছিলেন, ভদ্রলোক বাধা দিয়ে বললেন, ওটা ভেতরে গিয়ে হবে, আসুন। লক্ষণ ভট্টাচার্যের বৈঠকখানার বেশিরভাগটা দখল করে আছে একটা তক্তপোষ। বুঝলাম, ওটার উপরে বসেই ভাগ্য গণনা হয়। এছাড়া আছে 2টো কাঠের চেয়ার, একটা মোড়া, একটা নিচু টেবিলের ওপর ওড়িশা হ্যান্ডক্রাফটের একটা অ্যাশট্রে, আর পেছনে একটা দেয়ালের আলমারিতে 2টো কাঠের বক্স, কিছু বই, কিছু শিশি, বোতল, বয়াম ইত্যাদি ওষুধ রাখার পাত্র, আর একটা ওয়েস্টার্ন অ্যালার্ম ঘড়ি। আপনি বসুন এইখানটায়। তক্তপোষের একটা অংশ দেখিয়ে বিলাসবাবুকে বললেন গণৎকার, আর আপনারা এইখানে। চেয়ার আর মোড়া দখল হয়ে গেল। লালমোহনবাবু এইবারে আমাদের সঙ্গে আলাপটা করিয়ে দিলেন। ফেলুদার বিষয়ে বললেন, ইনি আমার সেই বন্ধু, আর বিলাস মজুমদারের নামটা বললেন। ইনি হচ্ছেন বিখ্যাত ওয়াই বলে জিভ কেটে চুপ করে গেলেন। আমি জানি উনি বলতে গিয়েছিলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। নিজ বুদ্ধিতে যে নিজেকে সামনে নিয়েছেন সেটা আশ্চর্য বলতে হবে। ফেলুদা বোধহয় কেলেঙ্কারিটা চাপা দেবার জন্যই বলল, আমরা দুজন অতিরিক্ত লোক এসে পড়েছি বলে আশা করি আপনি বিরক্ত হননি। মোটেই না, বললেন লক্ষণ ভট্টাচার্য। আমার আপত্তি
যেটাতে সেটা হচ্ছে স্টেজে উঠে ডেমনস্ট্রেশন দেওয়ায়। সে অনুরোধ অনেকেই করেছে। আমি যে জাদুকর নই সেটা অনেকেই বিশ্বাস করতে চায় না। এই যেমন ভদ্রলোকের কথা থেমে গেল। তার দৃষ্টি চলে গেছে বিলাস মজুমদারের দিকে। কি আশ্চর্য, বললেন লক্ষণ ভট্টাচার্য। আপনার কপালে ঠিক থার্ড আইয়ের জায়গায় দেখছি একটি উপমাংশ। উপমাংশ মানে যে আঁচিল, সেটা জানতাম না। ঠিক ওইখানে খুলির আবরণের তলায় কি আছে জানেন তো? ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে প্রশ্নটা করলেন। পিনিয়াল গ্ল্যান্ডের কথা বলছেন? ফেলুদা বলল, হ্যাঁ, পিনিয়াল গ্ল্যান্ড মানুষের মগজের সবচেয়ে রহস্যময় অংশ। অন্তত পশ্চিমের বৈজ্ঞানিকরা তাই বলেন। আমরা যদিও জানি যে ওটা আসলে প্রমাণ করে যে আদিম যুগে প্রাণীদের 3টি করে চোখ ছিল, 2টি নয়। ওই থার্ড আইটাই এখন হয়ে গেছে পিনিয়াল গ্ল্যান্ড। নিউগিনিতে একরকম সরীসৃপ আছে যার নাম টারাটুয়া, তাদের মধ্যে এখনো এই থার্ড আই দেখতে পাওয়া যায়। ফেলুদা বলল, আপনার কপালে আঙুল রাখার উদ্দেশ্য কি এই পিনিয়াল গ্ল্যান্ডের সঙ্গে যোগ স্থাপন করা? তা একরকম তাই বলতে পারেন, বললেন লক্ষণ ভট্টাচার্য। অবশ্য যখন প্রথমে শুরু করি তখন পিনিয়াল গ্ল্যান্ডের নামও শুনিনি। জগবন্ধু ইনস্টিটিউশনে ক্লাস 7-এ পড়ি তখন। এক রবিবার তো আমার জ্যাঠামশায়ের মাথা ধরল। বললেন, লকনা, আমার মাথাটা একটু টিপে দিবি? আমি তোকে আইসক্রিমের পয়সা দেব। কপাল টনটন করছে, কপালের মধ্যিখানে বুড়ো আঙ্গুল আর তর্জনী দিয়ে টিপছি, এমন সময় অদ্ভুত একটা ব্যাপার হলো। চোখের সামনে বায়োস্কোপের ছবির মতো পরপর দেখতে পেলাম। জ্যাঠার পইতে হচ্ছে, জ্যাঠা পুলিশের ভ্যানে উঠছেন, মুখে বন্দে মাতরম স্লোগান, জ্যাঠার বিয়ে, জেঠিমার মৃত্যু, এমনকি জ্যাঠার নিজের মৃত্যু পর্যন্ত। কিসে মরছেন, কোন খাটে শুয়ে আছেন, খাটের পাশে কে কি রয়েছেন, সব। তখন কিছু বলিনি, কিন্তু এই মৃত্যুর ব্যাপারটা যখন অক্ষরে অক্ষরে ফলে গেল তখন বুঝতেই পারছেন। লালমোহন বাবুকে দেখে বেশ বুঝছিলাম যে ওর গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। বিলাসবাবু দেখলাম এক দৃষ্টে চেয়ে রয়েছেন গণৎকারের দিকে। ফেলুদা বললেন, আপনি তো শুনেছি ডাক্তারিও করেন, আর তার চিহ্নও দেখেছি ঘরে। নিজেকে কি বলেন, ডাক্তার না গণৎকার? দেখুন, গণনার ব্যাপারটা আমি এখনো শিখিনি, আয়ুর্বেদটা শিখেছি। অ্যালোপ্যাথিও যে জানি না একেবারে তা নয়। পেশা কি জিজ্ঞেস করলে ডাক্তারিই বলবো। আসুন, এগিয়ে আসুন, কাছে এসে বসুন। শেষের কথাগুলো অবশ্য বিলাসবাবুকে বলা হলো। ভদ্রলোক এগিয়ে এসে তক্তপোষে পা তুলে বাবু হয়ে বসলেন। বললেন, দেখুন, কপালের ব্ল্যাক স্পটটি যদি ইনফরমেশনের সহায়ক হয়। লক্ষণবাবুর পাশে যে ছোট্ট অ্যালুমিনিয়ামের বাটি রাখা ছিল সেটা এতক্ষণ লক্ষ্য করিনি। তার মধ্যে তরল পদার্থটা যে কি তা জানি না, কিন্তু দেখলাম লক্ষণবাবু তাতে ডান হাতের কড়ে আঙুলের ডগাটা 3বার চুবিয়ে নিলেন। তারপর একটা ধবধবে পরিষ্কার রুমালে আঙ্গুলটা মুছে নিয়ে চোখ বুজে মাথা হেট করে আঙ্গুলের ডগাটা মোক্ষম আন্দাজে ঠিক বিলাসবাবুর কপালের আঁচিলের উপর বসিয়ে দিলেন। তারপর মিনিট খানেক চুপ, সবাই চুপ, কেবল ঘড়ি টিকটিক, আর এই প্রথম খেয়াল হলো বাইরে থেকে আসা একটানা ঢেউ ভাঙার শব্দ। 33, 33, 1933, তুলা লগ্ন, সিংহ রাশি, পিতামাতার প্রথম সন্তান। লক্ষণ ভট্টাচার্য চোখ বন্ধ করেই বলতে শুরু করেছেন। 8.5 টনসিল অ্যাডিনয়েডস, পরীক্ষায় বৃত্তি, স্বর্ণপদক, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, 19 গ্রাজুয়েট, 23 উপার্জন শুরু, চাকরি না, ফ্রিল্যান্স ফটোগ্রাফার, স্ট্রাগল, স্ট্রাগল দেখছি, স্ট্রাগল, উদ্যম, একাগ্রতা, অধ্যাবসায়, পর্বতারোহণে পটুতা, বন্য পশুপক্ষী প্রীতি, বেপরোয়া জীবন, ভ্রাম্যমান, অকৃতদার। ভদ্রলোক একটু থামলেন। ফেলুদা গভীর মনোযোগের সঙ্গে ওড়িশা হ্যান্ডক্রাফটের অ্যাশট্রেটা দেখছেন। লালমোহন বাবু হাত দুটো মুঠো করে টান হয়ে বসেছেন। আমার বুক ঢিপ ঢিপ করছে। বিলাসবাবুর মুখ দেখলে কিছু বোঝার উপায় নেই, তবে ওর চোখ যে গণৎকারের দিক থেকে একবারও সরেনি সেটা আমি লক্ষ্য করেছি। 78, 78, আবার কথা শুরু হয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। বেশ ট্রেন হচ্ছে ভদ্রলোকে, সেটা বোঝা যায়। বন দেখছি, বন, হিমালয়, অপঘাত, না। 5 সেকেন্ড চুপ থেকে ভদ্রলোক হঠাৎ বিলাসবাবুর কপাল থেকে আঙুল নামিয়ে নিয়ে চোখ খুললেন। তারপর সটান বিলাসবাবুর দিকে চেয়ে বললেন, আপনার বেঁচে থাকার কথা নয়, কিন্তু রাখে হরি মারে কে? অ্যাক্সিডেন্ট নয়? বিলাসবাবুর ধরা গলায় প্রশ্ন করলেন। লক্ষণ ভট্টাচার্য মাথা নেড়ে পকেট থেকে পানের ডিবে বার করে একটা পান মুখে পুরে বললেন, যতদূর দেখেছি নট অ্যাক্সিডেন্ট। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল পাহাড়ের প্রান্ত থেকে, অর্থাৎ ডেলিভারেট
অ্যাটেম্পট মার্ডার। মরেননি সেটা আপনার পরম ভাগ্যি। কিন্তু কে ঠেললো সেটা? প্রশ্নটা করেছেন লালমোহন বাবু। লক্ষণ ভট্টাচার্য মাথা নাড়লেন। সরি, যা দেখেছি তার বাইরে বলতে পারবো না। বললে মিথ্যে বলা হবে, দেবতা রুষ্ট হবেন। দিন আপনার হাতটা। বিলাসবাবু কর্মোদনের জন্য তার ডান হাতটা বাড়িয়ে দিয়েছেন লক্ষণ ভট্টাচার্যের দিকে। 6। এটাকে কি বলবেন, 5 স্টার না 6 স্টার? লালমোহন বাবুকে প্রশ্নটা করলেন ফেলুদা। আমরা রেলওয়ে হোটেলে এসেছি ডিনার খেতে। বিলাসবাবু সাগরিকা থেকে বেরিয়েই আমাদের নেমন্তন্ন করলেন। বললেন, আপনারা আমার অশেষ উপকার করেছেন, আমার এই অনুরোধটা রাখতেই হবে। রেলওয়ে হোটেলের খাওয়া যে অপূর্ব তাতে কোনো সন্দেহ নেই, আর সেটা লালমোহন বাবুও না স্বীকার করে পারলেন না। বললেন, রেলের খাওয়ার যা ছিঁড়ি হয়েছে আজকাল মশাই, আমি ভাবলুম রেলওয়ে হোটেলের খাওয়াও বুঝি সেই স্ট্যান্ডার্ডেরই হবে। সে বল ভেঙে গেছে, থ্যাঙ্কস টু ইউ। বিলাসবাবু হেসে বললেন, এবার সুফলেটা খেয়ে দেখুন। কি খাবো? স্যুপ প্লেটে? স্যুপ তো গোড়াতেই খেলুম। স্যুপ প্লেট নয়, সুফলে, মিষ্টি। এই সুফলে খেতে খেতেই বিলাসবাবু লক্ষণ ভট্টাচার্যের দৌলতে মনে পড়ে যাওয়া ঘটনাটা বললেন। মিস্টার সেনের সঙ্গে দেখা হওয়া সেই ঘটনাটা আমার মনে কোনো রকম খটকার সৃষ্টি করেনি। পরদিন ভদ্রলোক পোকরা যাচ্ছিলেন, আমাকে সঙ্গে যাবার জন্য ইনভাইট করলেন। জাপানি দল আসতে আরো 3 দিন দেরি, তাই রাজি হয়ে গেলুম। পোকরা কাঠমান্ডু থেকে প্রায় 200 কিলোমিটার। পথে একটা জঙ্গল পড়লো, ভদ্রলোক সেখানে গাড়ি থামাতে বললেন। বললেন নাকি ভালো অর্কিড পাওয়া যায় ওই জঙ্গলে। আমিও ক্যামেরা নিয়ে নামলুম। আর কিছু না হোক, এক আধটা ভালো পাখিও যদি পাই তাহলে বা মন্দ কি। আমি পাখি খুঁজছি, উনি অর্কিড। দুজনে ভাগ হয়ে গেছি, কথা হয়েছে 8 ঘন্টা বাদে দুজনেই গাড়িতে ফিরবো। একটা গাছের উপর চোখ রেখে এগোচ্ছি, এমন সময় পেছন দিক থেকে একটা মাথায় বাড়ি, তারপরেই অন্ধকার। ভদ্রলোক থামলেন। আর কিছু বলার নেই, কারণ বাকি ঘটনা উনি আগেই বলেছেন। ফেলুদা বলল, আঘাতটা কে মেরেছিল সেটা সম্বন্ধে আপনি নিশ্চিত নন? বিলাসবাবু মাথা নাড়লেন। একেবারেই না, তবে এটা বলতে পারি যে সেই জঙ্গলে ত্রিসীমানার মধ্যে আর কোনো মানুষ চোখে পড়েনি। গাড়িটা ছিল মেইন রোডে, প্রায় কিলোমিটার খানেক দূরে। তাহলে অ্যাটেম্পটেড মার্ডারটা যে মিস্টার সেনের কীর্তি, আদালতে সেটা প্রমাণ করার কোনো উপায় নেই। আগে না, তা নেই। লালমোহন বাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন, এবার বুঝলাম কেন। ভদ্রলোক বললেন, আপনি একবারটি সেন মশাইয়ের সামনে গিয়ে হাজির হন না। উনি যদি কালপ্রিট হন তাহলে আপনাকে দেখে বেশ একটা ভূত দেখার মতো ব্যাপার হতে পারে। সেটা মন্দ হবে কি? সে কথা আমি ভেবেছি, কিন্তু সেখানে একটা মুশকিল আছে। উনি আমাকে নাও চিনতে পারেন, কারণ আমার তখন দাড়ি ছিল না। এটা রেখেছি খুতনির ক্ষতচিহ্নটা ঢাকবার জন্য। আরো মিনিট 5 থেকে বিলাসবাবুকে ধন্যবাদ দিয়ে আমরা উঠে পড়লাম। ভদ্রলোক আমাদের গেট অবধি পৌঁছে দিলেন। মেঘ কেটে গেছে, গুমট ভাবটাও আর নেই। ফেলুদার পকেটে একটা ছোট্ট জোরালো টর্চ আছে জানি, কিন্তু ফিকে চাঁদের আলো থাকার দরুন সেটা আর জ্বলাবার দরকার পড়ল না। রাস্তা পেরিয়ে সমুদ্রের ধার অবধি বাঁধানো পথটা দিয়ে চলতে চলতে লালমোহন বাবুকে বললেন, এবার ফ্র্যাঙ্কলি বলুন তো মশাই, কিরকম দেখলেন লক্ষণ ভট্টাচার্যকে? তাজ্জব ব্যাপার নয় কি? হতে পারে তাজ্জব, বলল ফেলুদা, কিন্তু অত জেনেও গোয়েন্দার ভাত মারতে পারবে না। বিলাস মজুমদারকে দুর্গাগতি সেনই হত্যা করার চেষ্টা করেছিল কিনা সেটা জানতে ফেলুমিত্তির ছাড়া গতি নেই। আপনি তদন্ত করছেন তাহলে? চাঁদের আলোতেই বুঝলাম লালমোহন বাবুর চোখ ঝিলিক দিয়ে উঠেছে। ফেলুদা কি উত্তর দিত জানি না, কারণ ঠিক তখন সামনেই একজন চেনা লোককে দেখে আমাদের কথা থেমে গেল। মাটির দিকে চেয়ে আপন মনে বিড়বিড় করতে করতে ব্যস্তভাবে এগিয়ে এসছেন আমাদেরই পথ ধরে মিস্টার হিঙ্গরানি। ভদ্রলোক আমাদের দেখে থমকে দাঁড়ালেন, তারপর ফেলুদার দিকে আঙুল নিয়ে বেশ ঝাঁজের সঙ্গে বললেন, ইউ বেঙ্গলিজ আর ভেরি স্টাবর্ন, ভেরি স্টাবর্ন। হঠাৎ এই আক্রোশ কেন? ফেলুদা হালকা হেসে ইংরেজিতে প্রশ্ন করল। ভদ্রলোক বললেন, আই অফার্ড হিম 25,000 and he still said no. 25,000-এর লোভ সামলাতে পারে এমন লোক তাহলে আছে বিশ্ব সংসারে? আরে মশাই, ভদ্রলোক যে পুঁথি সংগ্রহ করেন সেটা আগে জানতাম, তাই অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতেও গেলাম। বললাম, তোমার সবচেয়ে ভ্যালুয়েবল পিস কি আছে সেটা দেখাও। তৎক্ষণাৎ আলমারি খুলে দেখালেন দ্বাদশ শতাব্দীর সংস্কৃত পুঁথি। অসাধারণ জিনিস, চোরাই মাল কিনা জানি না। আমার তো মনে হয় গত বছর ভাতগাঁওয়ের প্যালেস মিউজিয়াম থেকে যে 3টে পুঁথি চড়ে গিয়েছিল, এটা তারই একটা।
দুটো উদ্ধার হয়েছিল, একটা হয়নি, আর সেটাও ছিল প্রজ্ঞা পারমিতার পুঁথি। হোয়ার ইজ ভাদগাঁও? জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। জায়গাটার নাম আমিও শুনিনি। কাঠমান্ডু থেকে 10 কিলোমিটার, প্রাচীন শহর, আমার নাম ছিল ভক্তপুর। কিন্তু চোরাই মাল কি কেউ চট করে দেখায়? ফেলুদা জিজ্ঞেস করলো। আর আমি যতদূর জানি প্রজ্ঞা পারমিতার একটা পুঁথি নয়, বিস্তর আছে। আই নো, ভাবে বললেন মিস্টার হিঙ্গরানি। উনি বললেন এটা দালাল আমার সঙ্গে এসেছিল, উনি নাকি ধর্মশালা গিয়ে কিনে এনেছিলেন। কত দিয়ে কিনেছিলেন জান? 500 টাকা, আর আমি দিচ্ছে 25,000। ভেবে দেখুন। তার মানে কি বলছেন, পুরী আসাটা আপনার পক্ষে ব্যর্থ হলো? ওয়েল, আই ডোন্ট গিভ আপ সো ইজিলি। মহেশ সিংহরানীকে তো চেনে না মিস্টার সেন। ওর আর একটা ভালো পুঁথি আছে, 15th সেঞ্চুরি, আমাকে দেখালেন। আর 2 দিন সময় আছে হাতে, দেখা যাক কদিন ওর গোটেকে। ভদ্রলোককে সংক্ষেপে গুড নাইট জানিয়ে গজগজ করতে চলে গেলেন হোটেলের দিকে। একটু সাসপিসাস লাগছে না? লালমোহন বাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, কার বা কিসের কথা বলছেন সেটা না জানলে বলা সম্ভব নয়। 500 টাকা দিয়ে কেনা জিনিস 25,000-এ ছাড়ছে না কেন? মানুষ নির্লোভ হতে পারে, এটা আপনার বিশ্বাস হচ্ছে না? সিধু যেটা দুর্গাগতি বাবুকে পুঁথি বিক্রি করতে রিফিউজ করেছেন, সেটা কি আপনি জানেন? কই, সেটা তো মিস্টার সেন বললেন না। সেটা তো আমার কাছে আরো সাসপিসাস। ঘটনাটা ঘটেছে মাত্র 1 বছর আগে। আমার মনে হলো দুর্গাগতি বাবু শুধু পিকুলিয়ারই নন, বেশ রহস্যজনক চরিত্র। আর বিলাসবাবু যা বলছেন তা যদি সত্যি হয়, সাসপিশন কিন্তু একজনের ওপর পড়েনি, বলল ফেলুদা। নিউক্লিয়ার ফল আউটের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কাকে কাকে বাদ দেবেন বলুন? আপনার গণৎকার যে তৃতীয় চক্ষু সম্পন্ন সরীসৃপের কথা বললেন, সেটার নাম টারাটুয়া নয়, টুয়াটারা। আর তার বাসস্থান নিউগিনি নয়, নিউজিল্যান্ড। এ ধরনের ভুল জটার পক্ষে অস্বাভাবিক নয়, কিন্তু লক্ষণ ভট্টাচার্য যদি তার জ্ঞানের পরিচয় দিয়ে লোককে ইমপ্রেস করতে চান, তাহলে তাকে আরো অ্যাকুরেট হতে হবে। তারপর ধরুন নিশীথ বাবু, আড়ি পাতার অভ্যাস আছে ভদ্রলোকের, আর সেটা মোটেই ভালো নয়। তারপর দুর্গাগতি বাবু বললেন ওর গাউট হয়েছে, কিন্তু ওর টেবিলের ওষুধগুলো গাউটের নয়। তবে কিসের? একটা ওষুধ তো সবে গত বছর বেরিয়েছে, টাইম ম্যাগাজিনে পড়েছিলাম ওটার কথা। কিসের ওষুধ ঠিক মনে পড়ছে না, তবে গাউটের নয়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভদ্রলোককে এত অন্যমনস্ক কেন মনে হয় বলতো? আর তাছাড়া বললেন ওর ছেলেকে চেনেন না। সেটারও তো কারণ বুঝতে পারছি না। লালমোহন বাবু বললেন, ধরুন যদি উনি সত্যি বিলাস মজুমদারকে খুন করার চেষ্টা করে থাকেন, তাহলে সেটাই একটা অন্যমনস্কতার কারণ হতে পারে। এখানে অবশ্যই অন্যমনস্কতা ইজ ইকুয়াল টু নার্ভাসনেস। এখানে আমাদের কথা থেমে গেল। শুধু কথা না, হাঁটাও। বালির উপরে জুতোর ছাপ, আর তার সঙ্গে সঙ্গে বা পাশে লাঠির ছাপ। ছাপটা হয়েছে গত কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু কথা হচ্ছে এই যে, বিলাসবাবু লক্ষণ ভট্টাচার্যের বাড়ি থেকে সোজা হোটেলে ফিরে গিয়ে স্নান টান সেরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি এর মধ্যে আর নিচে আসেননি। তাহলে এ ছাপ কার? আর কেই বা হাতে লাঠি নিয়ে হেঁটে বেড়ায় পুরীর বিচে?